সবাইকে আজকে পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আসলে একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, যে কারণে একটু দেরি হলো। তো আশা করি যে সংকটটা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা পদার্থবিজ্ঞান ক্লাসে অংশগ্রহণ করছো তারা তোমাদের বন্ধুদের একটু ট্যাগ করে দাও, যেহেতু একটু দেরি হয়েছে। তো আজকে আমরা আলোচনা করতে চাই উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, অর্থাৎ কাজ, ক্ষমতা, শক্তি বিষয় নিয়ে। তো আমরা একটু টেকনিক্যাল সহযোগিতা নিতে চাচ্ছিলাম, তো সেই ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে। আমাদের একটা স্ক্রিন থাকার কথা ছিল এখানে, তো আমরা আস্তে আস্তে আগানোর চেষ্টা করবো আর কি। তো আমি একটু দেখে নিই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা, বা কেউ আমাদের সাথে আছো কিনা, বা তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা। তো প্রিয় বন্ধুরা, তোমরা যারা আসো তারা কে কোন কলেজ থেকে আসো একটু জানাও, আর সাউন্ড বা অন্যান্য প্রবলেম হচ্ছে কিনা সেই সম্পর্কেও একটু ছোট করে জানাও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আসলে যে প্রবলেমটা আমি পড়েছিলাম সেটা হলো আমার ফোনে হঠাৎ করে ফেসবুক লগ ইন হচ্ছে না, মানে কোনো একটা সেটিংসের প্রবলেম হয়তো হয়েছে, তো যার ফলে আমাকে একটু ল্যাপটপের সহযোগিতা নিয়ে কাজটা করতে হচ্ছে আর কি। আচ্ছা হ্যাঁ, তোমরা অনেকেই বলছো হ্যাঁ ভালো আছি শান্ত, মানে আমি এখনো এই প্রবলেমটা সলভ করতে পারিনি কেমন। তো যাই হোক, আমি আজকে তোমাদের সাথে ল্যাপটপ নিয়েই থাকবো আর কি। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেইগুলো একটু সাম আপ করে নিই। তার আগে গত ক্লাসে আমরা কি কি বিষয়ে আলোচনা করেছিলাম সেগুলো একটু তোমাদের নখদর্পণে আসা দরকার। যে গত ক্লাসে আমরা জানো যে আলোচনা করেছিলাম পদার্থবিজ্ঞানের নিউটনীয় বলবিদ্যা অধ্যায় নিয়ে, তাই না? সেই ক্ষেত্রে আমরা নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের পুরো চ্যাপ্টারের বিভিন্ন প্রশ্নগুলো, কেন এটা হয়, কি জন্য হচ্ছে, সেই বিষয়গুলো যেমন আলোচনা করেছিলাম, তেমনি করে ম্যাথমেটিক্যাল প্রবলেমও আমরা সলভ করেছিলাম। ঠিক তেমনি করে আজকেও আমরা তাই করব। আজকে আমরা পরের চ্যাপ্টার অর্থাৎ কাজ, ক্ষমতা, শক্তি চ্যাপ্টারে যাচ্ছি, এবং কিশোর বাতায়ন থেকে যে তথ্য যেভাবে জানানো হচ্ছে তাতে মনে হয় যে কিশোর বাতায়ন থেকে তোমাদের পুরো এই ফার্স্ট পেপারটা আমি শেষ করতে পারবো আর কি, আমার যেটা মনে হয়। তো সেই পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবে। তো আজকে আমরা আলোচনা করতে চাই কাজ, মানে আমি যে ছবিটা এখানে আসলে দেখাচ্ছিলাম, এরকম একটা পাহাড় আছে, এই পাহাড়ে একটা গাড়ি ওঠার চেষ্টা করছে পাহাড়টিতে। তো যে গাড়িটা পাহাড়ে উঠতে চাচ্ছে, আসলে সেই গাড়িটা পাহাড়ে উঠতে পারছে না, কিছু দূর গেল আবার চলে আসলো, কিছু দূর গেল আবার চলে আসলো। তো এইরকম যদি হয়, তার মানে তোমার এখান থেকে আসলে এই পাশে আসার কথা। তোমরা জানো যে পাহাড়ি এলাকায় রাস্তাগুলো পাহাড় ডিঙ্গায় যেতে হয়, এরকম অনেক দেশে আসলে পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা হয়। তো এখন যদি তোমার এখানে যাওয়ার কথা থাকে আর তোমাকে যদি গাড়ি নিয়ে যেতে না পারে, তাহলে আসলে অনেকক্ষণ ধরে সে ট্রাই করলো ড্রাইভার সাহেব, তো এরপরে তার অনেক জ্বালানি খরচ হলো গাড়ির জন্য। তো এখন সে তোমার থেকে টাকা চাচ্ছে যে আমি আপনার কাজ করে দিলাম, এখন আপনি আমাকে টাকা দেন। তাহলে পদার্থবিজ্ঞান অনুযায়ী কি হবে? তুমি টাকা দিবে, এটা যৌক্তিক হবে নাকি না দেওয়াটা যৌক্তিক হবে? তো যারা বুঝতে পারছো তারা একটু কমেন্ট করে দাও, আমি একটু ট্রাই করে দেখি। যারা আমাদের সাথে আছো তারা একটু কমেন্ট করো যে এই ক্ষেত্রে যে গাড়িটা যাবে সেই গাড়িটার জন্য আসলে টাকা দেওয়া যাবে কিনা, অর্থাৎ গাড়িতে পার হতে পারে নাই, সেজন্য এখন সে কি করবেন, এই বিষয়টা নিয়ে তোমরা একটু মতামত দাও। আচ্ছা, তাহলে আমি একটু হেল্প করি তোমাদের। হ্যাঁ, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে, আমি ল্যাপটপে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছে, তো অসংখ্য ধন্যবাদ তোমাদের। হ্যাঁ, ফারহানা, সাদিকা, শান্ত, মাবিয়া, শিউলি, চিন্ময় চট্টগ্রাম থেকে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ও হ্যাঁ, একজন বলছে যে না টাকা দেব না, গুড। আসলে আমরা টাকা দেব না। খেয়াল করো যে পদার্থবিজ্ঞানে কাজটা একটু অন্যরকম। বাংলা ব্যাকরণ বা ইংলিশ গ্রামার অনুযায়ী সামথিং এলস, দিস ইজ ওয়ার্ক, মানে কোনো কিছু করলেই সেটি কাজ। কিন্তু পদার্থবিজ্ঞানে আমরা, ফিজিক্সে সেটিকে আমরা কাজ বলতে পারি না। শুধু তাই না, আমাদের যাদের বাবা বা ভাই বা আমরা নিজেরাও যারা চেয়ারে বসে যারা অফিস করি, শুধু এক জায়গায় বসে আছি, অনেকগুলো সাইন করছি, শুধু আমাদের সাইন করা কাজ। তাহলে আসলে পদার্থবিজ্ঞান অনুযায়ী এটা কিন্তু আসলে কোনোই কাজ না। কেন কাজ না? দেখো যে পদার্থবিজ্ঞান এরকম বলছে যে আমরা যেই বস্তুর উপরে বল প্রয়োগ করব, মনে করো এরকম একটা বস্তু, এই বস্তুর উপরে বল প্রয়োগ করলাম, তো এই বল কতটুকু? এফ পরিমাণ বল দিলাম, ফোর্সটা হলো এফ। বল দিলাম, বল দেওয়ার পরে আসলে যদি কোনো সরণ না হয়, যেমন মনে করো এই বোর্ড বা দেয়াল, এটাকে যদি আমরা এইভাবে সারাদিন ধাক্কাতে থাকি, সারাদিন ধাক্কাই, তাহলে আসলে এই দেয়ালটা সরে যাবে না।
তার মানে আসলে আমাকে দিয়ে পদার্থবিজ্ঞান অনুযায়ী কোনো কাজ হলো না, এটা আমরা জানি, তাই না? আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, এই বস্তুটাকে আমরা যদি এফ ফোর্স ক্রিয়েট করি, তাহলে বস্তুটা যাওয়ার কথা ছিল মনে করো এইদিকে, কিন্তু বস্তুটা এইদিকে না দিয়ে এইদিকে গেছে, অর্থাৎ একটা কোণ তৈরি করেছে, কোণের পরিমাণটা আমরা দিলাম থিটা। তো বস্তুটির যে দূরত্ব অতিক্রম করলো সেই দূরত্বকে আমরা ধরে নিলাম এস পরিমাণ দূরত্ব গেল। তাহলে আমরা জানি কাজ সমান বল গুণ সরণ, এটা তো আমরা 9-10 থেকেই জানি, কিন্তু এখানে একটু ক্রিটিক্যাল একটা ঘটনা আছে, সেটা আমরা একটু দেখে আসি। তো দেখো, এই যে বল অর্থাৎ এফ, এটা হলো এফ ভূমির দিকে কি পরিমাণ উপাংশ যাচ্ছে বা ক্রিয়া করছে সেটা আমরা একটু বের করতে চাই। তো এই ত্রিভুজের ভূমি বাই অতিভুজ মানে cos থিটা, তাহলে ভূমি অংশ এই অংশটুকু হলো তাহলে f cos থিটা, তাই না? তার মানে বলের উপাংশ হলো f cos থিটা আর সরণ আমাদের রয়েছে s পরিমাণ, তাহলে এটিকে আমরা সাজায় লিখতে পারি f s cos থিটা। তো খেয়াল করো, আমরা জানি w ইকুয়াল f s cos থিটা, কিন্তু ভেক্টর চ্যাপ্টার থেকে আমরা জানি a ভেক্টর ডট b ভেক্টর ইকুয়াল কি ab cos থিটা। তাহলে আমরা f s cos থিটাকে লিখতে পারি কি f ডট s, ভেক্টর চিহ্ন দিলাম, আর দুটি ভেক্টরের ডট গুণন একটি স্কেলার রাশি হয়, মান থাকে, অর্থাৎ দিকের দরকার হয় না, তাই না? এগুলো তো আমরা জানি। গুড, তাহলে দেখো আমরা কি কি বিষয় এখানে করে ফেললাম, একটু খেয়াল করি যে কাজ w ইকুয়াল f s cos থিটা, কিন্তু পরীক্ষায় যদি এইরকম বলে যে কাজ একটি স্কেলার রাশি ব্যাখ্যা করো নাম্বার 2, তখন আমরা কি করব? তখন আমরা যতই লিখি আসলে আমরা মার্কস পাবো না যতক্ষণ না ম্যাথমেটিক্যাল সলভের দিকে আমরা না যাব, ম্যাথমেটিক্যাল সলিউশনের দিকে আমাদের বেশি এমফাসিস করতে হবে। তো খেয়াল করো, আমরা লিখবো যে আমরা জানি কাজ w ইকুয়াল f s cos থিটা, তাহলে আমরা ডট গুণনের সূত্র থেকে পাই f ডট s, দিস ইজ ডট গুণন হয়ে গেল। এই লাইনটুকুর জন্য আমরা মার্কস পাচ্ছি 2, এইটুকু বুঝতে পারলাম? আচ্ছা প্রিয় বন্ধুরা, এখন আমরা কি আলোচনা করতে চাচ্ছিলাম একটু দেখি। আলোচনা করতে চাচ্ছিলাম আমরা কাজের একক কি, মাত্রা কি, এগুলো নিয়ে। তো মাত্রা কিভাবে সংক্ষেপে বের করা যায় আমরা সেটা একটু দেখতে চাই। তো দেখো, কাজের মাত্রা, তাহলে মাত্রা কাজ w ইকুয়াল আমরা পেয়েছি f s বল গুণন সরণ। তো কাজের একক কি আমরা জানি না? কাজের একক কি? কাজের একক হলো জুল। তখন ওখান থেকে আমরা আরেকটা জায়গায় যাব যে 1 জুল বলতে কি বোঝায়, তো আমরা একটু মাত্রার দিকে যাব। তো মাত্রা, বলের মাত্রা, আমাদের যদি মাত্রা মনে না থাকে, আর মাত্রা এতটাই ক্রিটিক্যাল, এটা কিন্তু আসলে পরীক্ষায় নানাভাবে অবজেক্টিভের জন্য আসে, এমনকি অ্যাডমিশন টেস্টেও আমাদের এই মাত্রা কি করতে হয়, মানে মোকাবেলা করতে হয়, ফেস করতে হয়। আচ্ছা, f সমান m a, তার সাথে s। তো এখন আমরা ভরের মাত্রা জানি, ভরের মাত্রা m, a ত্বরণের মাত্রা l পার t স্কয়ার আমরা জানি, সরণ লেন্থ, তার মানে কি আসবে, আরেকটা l আসবে, তাহলে আসলো, তাহলে কি দাঁড়াবে এখানে, আমরা নিচেরটা একটু মুছে দিই, তাহলে m l স্কয়ার পার t স্কয়ার, এই হলো কাজের মাত্রা। কেমন? তো আমরা আর কি কি দেখতে যাচ্ছিলাম, 1 জুল কাজ। এখন তোমরা বলো 1 জুল কাজ বলতে কি বোঝায়? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। তো তোমরা কারা আমাদের সাথে আসো একটু দেখি, আমি একটু দেখে আসি তোমরা কারা কারা আমাদের সাথে আসো। হ্যাঁ, আমাদের সাথে অনেক বন্ধুরা আছে। স্যার, আমি আপনার ক্লাসে আজ প্রথম, মনে হয় এখান থেকে ভালো কিছু পাবো আশা করি, ধন্যবাদ। কি লিখছে? আরাফাত হোসেন। হ্যাঁ আরাফাত, আমিও তোমাকে নতুন মনে হচ্ছে, নতুন পাচ্ছি আর কি, কারণ আমার যারা স্টুডেন্ট আমি তাদের ম্যাক্সিমামেরই নাম জানি আর কি এখন। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাদের, তোমরা আমাদের সাথেই থাকো। আচ্ছা, তাহলে আমরা বলতে চাই 1 জুল কাজ বলতে আমরা কি বুঝি। তাহলে খেয়াল করো, আমার কাজের মূল সমীকরণ হলো এটি, w ইকুয়াল f s। তার মানে আমার এদিকে টোটাল আসতে হবে 1। টোটাল যদি 1 আসে, তার মানে আমরা যদি 1 নিউটন করি এই মানটা, সরণ যদি 1 মিটার করি, তাহলে এই মান 1 হয়ে গেল। তাহলে আমরা এমন করে বলবো, যদি কোনো বস্তুর উপরে 1 নিউটন বল প্রয়োগ করা হয় আর সরণ যদি 1 মিটার হয়,
তাহলে তাকে আমরা বলবো 1 জুল কাজ। ঠিক আছে এটুকু? গুড। আচ্ছা, কাজ কোন ধরনের রাশি এটা আমরা বের করে ফেলেছি। এখন খুব গুরুত্বপূর্ণ আমরা একটি কাজ করতে চাই, খুবই ইম্পর্টেন্ট। দেখো, সেটি হলো সর্বোচ্চ কাজ বলতে আমরা কি বুঝি? সর্বোচ্চ কাজ, সর্বোচ্চ কাজটা কি? খেয়াল করো, সর্বোচ্চ কাজ হলো সবচেয়ে বেশি কাজ। তাহলে আমাদের যে সমীকরণ ছিল W ইকুয়াল এফ এস কস থিটা, তাই না? তার মানে কি? ঘটনাটা হলো এরকম যে আমি যদি এই ফোনটার কথা বলি, যে এই ফোনটাকে আমি সরাতে চাচ্ছি, কাজ মানে বল দেব এবং তার সরণ হবে। কিভাবে বল দিলে এই বস্তুটা সবচেয়ে বেশি দূর যাবে? খেয়াল করো, আমি যদি এমন করে বল দিই এটাই, তাহলে কি এটা বেশি দূর যাওয়া সম্ভব? মোটেও না। কিভাবে দিতে হবে? আমাকে 0 ডিগ্রিতে বল দিতে হবে। 0 ডিগ্রি। যখন 0 ডিগ্রিতে আমি বল দিচ্ছি, দেখো তখন কিন্তু এটা সাই করে চলে যাবে। তাহলে আমরা cos থিটার মান 0 ডিগ্রি পুট করে দেখি কি অবস্থা হয়। তাহলে এফ এস cos 0 ডিগ্রি এর মান হলো 1। তাহলে 1। তাহলে আমার কাজের মান কত হলো? এফ এস পরিমাণ, যে পরিমাণ বল দিয়েছি, যে পরিমাণ সরণ হয়েছে, তার গুণফলই হলো কাজ। এটা আসলে ম্যাক্সিমাম ওয়ার্ক ডান। তার মানে যেই কাজ আমরা কৃত কাজ যেটাকে বলছি আমরা, সর্বোচ্চ কাজটা হলো কোণের মান যখন 0 ডিগ্রি। তাহলে খেয়াল করো যে এই কাজের মান কখন সর্বনিম্ন হবে? সর্বনিম্ন হতে পারে তখনই, খেয়াল করো, আমাকে বলা হয়েছে এই পেনটাকে সরাতে হবে এদিকে, মানে এদিকে সরাতে হবে। তো এখন যদি আমি উল্টা দিকে সরিয়ে দিই, তার মানে পেন না দিয়ে একটা ব্লক দিলাম, অনেক ভারী একটা পাথর, একজন লোককে বলা হলো যে তুমি এই পাথরটাকে এই জায়গায় সরিয়ে দাও, 5 মিটার হয়তো হলো, ডান দিকে সরিয়ে দাও। তো অর্থাৎ এই পাথর যিনি সরাতে দিলেন, উনি ঘুরে এসে দেখলেন পাথরটা এখানে থাকার কথা, কিন্তু এই পাথরটা চলে এসছে এখানে। তাহলে এখন মালিক কি করবে তুমি বলো? মালিক এখন কি করবেন? মালিক কি খেপে যাবেন নাকি খুশি হবেন? তার মানে কি উল্টা দিকে, উল্টা দিকে খেয়াল করো কি ঘটনা ঘটছে। কোণের মান কত? 180, 180 ডিগ্রি কোণ এসে বল দিয়েছে। যাওয়ার কথা এদিকে, বল দেওয়ার কথা, কিন্তু সে বল দিয়েছে পুরোটাই উল্টো দিকে, অর্থাৎ 180 তে। তাহলে আমরা 180 বসিয়ে দেখি এখানে কেমন হয়। এফ এস cos 180 cos 180 ডিগ্রি। 180 মান হলো -1, তাহলে পুরো কাজটা ঋণাত্মক কাজ হলো, সর্বনিম্ন কাজ হলো। ঋণাত্মক কি শুধু 180 ডিগ্রিতে? না, এটা কিন্তু আবার আরেকটা ক্রিটিক্যাল প্রশ্ন। তাহলে ধনাত্মক কাজ কখন, ঋণাত্মক কাজ কখন? তোমরা কি এটা কমেন্টে বলতে পারবা যে ধনাত্মক কাজ কখন হতে পারে আর ঋণাত্মক কাজ কখন হতে পারে? আমরা যেখান থেকে দেখলাম, তো তোমরা কারা কারা আমার সাথে আসো, আমি একটু দেখিনি কারা কারা উত্তর করছো। তোমরা আপাতত এইটুকু জানাও যে ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ কখন হতে পারে, কি কি শর্ত আছে। হ্যাঁ, আমাদের সাথে আছে, হ্যাঁ ঋণাত্মক বলতে সাগর, মিনুর রহমান 180 ডিগ্রি লিখছে, শাকের বলছে 180 ডিগ্রি, সাদিয়া রহমান 180 ডিগ্রি, জেবা, আমি জেবাকে খুঁজছিলাম এতক্ষণ ধরে, সে বলছে 180 ডিগ্রি। বৃন্ত বলছে 360 ডিগ্রি। কেন? ওমা, সে কি 360 হলে তো পুরোটা ঘুরে আসবে, ঘুরে আসলে কি ফল হলো? যেখান থেকে শুরু করেছে ঘুরে আবার ওখানে আসলো, কি হলো তাইলে? তোমরা বলবে যে ঋণাত্মক কাজ কখন হবে, মানে শুধু 180 দিলেই কি ঋণাত্মক হবে? ক্যালকুলেটর প্রেস করে দেখো, সবচেয়ে সুবিধা হবে এখানে। তাহলে আমি একটু হেল্প করি তোমাদের, আমি একটু হেল্প করি। দেখো, যদি আমরা 90 ডিগ্রিতে বল দিই তাহলে কি হবে দেখো। আমি মনে করো ক্যালকুলেটরকে সরাতে চাই এদিকে, তো এই ক্যালকুলেটরকে বল দিচ্ছে আমি এমন করে, কত ডিগ্রিতে বল দিচ্ছি? কত ডিগ্রি এটা? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রিতে যদি আমি বল দিই তাহলে বস্তু তো সরবে না। কি সরবে? সরবে না। তার মানে ব্যাপারটা কেমন হলো যে এরকম, এই হলো বস্তু, এই বস্তুকে আমি এই দিকে সরাতে চাচ্ছি,
কিন্তু বলটা দিচ্ছি এই সোজা, তার মানে বস্তু কোনো দিকে সরবে না। খেয়াল করো 90 ডিগ্রিতে যখন আমরা প্রেস করছি তখন কিন্তু কোনো দিকেই তার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে না। তো 90 এখানে তাহলে আমরা বসাই গাণিতিকভাবে এফ এস cos 90 cos 90 এর মান কত? 0 0 গুণ করে ফেললে পুরো কাজ 0। তার মানে যদি আমরা 90 ডিগ্রিতে বল দিচ্ছি তাহলে কাজ 0 হচ্ছে, আবার যখন আমরা 180 ডিগ্রিতে বল দিচ্ছি তখন কাজ সর্বনিম্ন হচ্ছে। তার মানে কি 90 এর চেয়ে যত বড় কোণ হবে 180 ডিগ্রি ছোট হবে তখনই কেবল কাজ ঋণাত্মক হবে। আর ধনাত্মক কাজ খেয়াল করো 90 ডিগ্রিতে 0, শূন্যের চেয়ে ছোট সংখ্যা কত? -1 -2, তার মানে শূন্যের থেকে ছোট এগুলো। তার মানে আমরা -1 পাচ্ছি কত ডিগ্রিতে? -1 পাচ্ছি 180 ডিগ্রিতে, 0 ডিগ্রিতে পাচ্ছি সর্বোচ্চ, আর 90তে পাচ্ছি 0। তাহলে 0 থেকে 90 পর্যন্ত যদি আমরা যাই, 0 থেকে যদি আমরা 90 পর্যন্ত যাই, কোণের মান যদি এর মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে কাজ হবে ধনাত্মক। আর যদি 90 ডিগ্রি এক্সিট করে তাহলে কাজের মান হবে ঋণাত্মক। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তো এইটুকু যারা যারা বুঝছো তারা একটু কমেন্টে জানাও তো যে তুমি বুঝছো, এবং কে কোন কলেজ থেকে আসো সেটা একটু জানাও। তাহলে আমরা দেখলাম সর্বোচ্চ কাজ কি, সর্বনিম্ন কাজ কি। হ্যাঁ, সাগর বলছে হবে না, সিথি বলছে হবে না, গুড। আচ্ছা, আমরা এখন একটি ছোট্ট অঙ্ক দিতে চাই। অঙ্কটি এরকম যে 12 নিউটন বল, তোমরা খাতা কলমে করে কে আগে উত্তরটা বসাতে পারো সেটা আমি দেখতে চাই। 12 নিউটন বল প্রয়োগ করা হলো একটি নির্দিষ্ট ভরের বস্তুর উপরে নির্দিষ্ট দিকে 60 ডিগ্রি কোণে এটা নিক্ষেপ করা হয়েছে, 60 ডিগ্রি কোণে। সেই ক্ষেত্রে বস্তুটি সরে গেছে 5 মিটার। তাহলে তোমরা অঙ্কটি করবে, এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করে তুমি উত্তরটি বসাও কমেন্ট বক্সে। তো এখন দেখি যে তোমরা কে কে আমাদের সাথে আছো এবং তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। হ্যাঁ, এইটুকু তোমরা সলভ করো। তাহলে এখন আমাদের সাথে আছে, হ্যাঁ সবাই বলছে বুঝছি স্যার, চমৎকার। 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত হলে ধনাত্মক হবে, গুড। জিনিয়া বলছে, তনিয়া আমিন বলছে হ্যাঁ ফাইন। অসংখ্য ধন্যবাদ তোমাদের, তোমরা রেসপন্স করছো। এই রেসপন্স করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমারও খুব ভালো লাগছে। আচ্ছা বন্ধুরা, তো যেটা বলছিলাম এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা তোমরা একটু সলভ করে দাও। তোমাদের আর টাইম 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের মধ্যে তোমরা আমাকে জানাবে যে কারা কারা তোমরা পারলে, আমি এটা দেখতে চাই। আর 20 সেকেন্ড টাইম, আর টাইম 20 সেকেন্ড। হ্যাঁ, আমি একটু কাজ করে নিই। হ্যাঁ, তোমরা জানাও, কমেন্টে জানাও। একজন বলছে 30, সজীব মজুমদার বলছে 30। অন্যরা কি করে দেখি, অন্যরা কি সমাধান দেয় একটু দেখি। রিফা জারিফ বলছে 30। অন্যরা কি বলে দেখি। আমি আর 10 সেকেন্ড থাকবো তোমাদের সাথে। সাফিয়া আলম সিথি বলছে 30, 30 বলছে। একক কি হবে? কাজের একক জুল, তাই না? তাহলে বিষয়টা কেমন হবে? হ্যাঁ, আমি আর 5 সেকেন্ড আছি তোমাদের সাথে এই অঙ্কটি নিয়ে। 5 সেকেন্ড আছি, তারপরে আরেকটি অঙ্ক তোমাদের সলভ করতে দেবো। তোমরা কে কে পারো এটা আমি লিখতে চাই। কে কে পারো দেখতে চাই। হ্যাঁ, 30 জুল। হ্যাঁ, তোমরা অনেকেই বলেছো 30 জুল। এখন তোমাদের যে অঙ্কটি আমি দিচ্ছি সেটি হলো একটু জটিল মনে হতে পারে, কিন্তু মোটেও জটিল নয়। সেটি হলো এরকম। আচ্ছা, এটা কি হবে? যাদের হয়নি তার দেখো W=F(s) cos θ। সব মান দেওয়া আছে, মানগুলো বসে দাও, তাহলে তোমার অঙ্ক হয়ে গেল। cos 60 ডিগ্রি মান হলো হাফ। আচ্ছা, এখন যেটি আমি দিচ্ছি, একটি কণার উপর F ভেক্টর, এটি আমরা কিন্তু ভেক্টরের সাথে পরিচয় হলাম একটু আগে, ইকুয়াল 12i হ্যাট, মানে ক্যাপ আছে বা টুপি আছে, -6j হ্যাট প্লাস 4k হ্যাট, এত নিউটন এফ এর মান। তার মানে একটি
কণার উপর এই পরিমাণ বল প্রয়োগ করা হলো, কণাটির সরণ হলো r ভেক্টর ইকুয়াল 4i হ্যাট প্লাস 4j হ্যাট মাইনাস 2k হ্যাট এত মিটার। তো বলছে তাহলে সম্পাদিত কাজের পরিমাণ কত? এটা তোমরা পারবে, নিশ্চয়ই তোমরা পারবে। আমি একটু তোমাদের হেল্প করি। তাহলে আমরা জানি কাজ w ইকুয়াল, একটু আগে আমরা দেখলাম যে কাজ হলো স্কেলার রাশি। স্কেলার রাশি মানে কি? দুটি ভেক্টরের গুণফল যদি একটা স্কেলার রাশি হয়, এই ধরনের মানকে আমরা বলি, এই ধরনের গুণনকে আমরা বলি স্কেলার গুণন। তাহলে f ডট r ভেক্টর। তাহলে এখন তুমি এখানে মান বসাও, 12i মাইনাস 6j হ্যাট প্লাস 4k হ্যাট। তার পাশে বসাও r এর মান 4i প্লাস 4j হ্যাট মাইনাস 2k হ্যাট। তো আমরা জানি i এর সাথে i এর প্রোডাক্ট করতে হয়, j এর সাথে j করতে হয়, k এর সাথে k করতে হয়। কেন? যে এখানে মিলে গেলে 1, না মিললে 0। অর্থাৎ 12i এর সাথে যখন আমরা 4i অর্থাৎ 12i 4i, তখন এটা কত হবে? 48i ডট i, বাট i দিয়ে যখন j এর সাথে ডট প্রোডাক্ট করব সেটা 0 হবে, এজন্য আমরা এটা নিই না, আমরা তো এটা জানি। তাহলে মাইনাস 6j 4j 24 j ডট j মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 8k ডট k। তাহলে i ডট j ডট i ডট i j ডট j k ডট k এর মান হলো 1 আমরা জানি। তাহলে 48 মাইনাস 24 মাইনাস 8, তাহলে কত হবে উত্তর তোমরা দেখো। আর তোমরা কারা কারা আমাদের সাথে আসো, আমি একটু ঘুরে আসি তোমাদের সাথে। হ্যাঁ, স্যার ভেক্টর বুঝি না কেন, এটা কি তুমি বুঝতে পারোনি? আমি আরেকবার রিপিট করি, এই 12i দিয়ে এটা কে বলছে? হ্যাঁ, তুমি কিন্তু আবার বলবা, কমেন্ট করবা, আহমেদ সাগর তুমি অবশ্যই প্রশ্ন করবা। এখানে 12i দিয়ে আমরা গুণ করছি 4i এর সাথে, 4 12 48, i ডট i, i ডট i এর মান 1, এটা সূত্র i ডট i ইকুয়াল 1, তেমনি করে j ডট j ইকুয়াল 1, k ডট k ইকুয়াল 1। তাহলে 12i 4i গুণ করলে 4 12 48, i ডট i, 6j 4j গুণ করলাম 4 6 24, j ডট j 4k দিয়ে 2k দিয়ে গুণ করলাম 4 2 করে 8, k ডট k। আর i ডট i অর্থাৎ একই রাশি, এর মান হলো 1। এগুলো প্রমাণও করা যায়, ভেক্টর চ্যাপ্টারে আমরা প্রমাণও করেছি। তো এখন বলো যে তুমি এটা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, এখন বলো, হ্যাঁ কমেন্টে একটু আমাকে জানাও। আমাকে একটু জানাও। হ্যাঁ, সিস্টেম ঠিক আছে, কিন্তু এখানে একটু স্টপ হয়ে গেছে মনে হচ্ছে নেট প্রবলেমের কারণে। হ্যাঁ, পুরো সিস্টেম ঠিক আছে। তোমরা যারা কমেন্ট করছো, আমার একটু প্রবলেম হচ্ছে কারণ নেট আজকে একটু উইক। আচ্ছা, তো আমরা পরের বিষয়ে যাই। পরের বিষয়টা হলো, আমি যে ছবিটা রাখছিলাম এখানে তোমাদের দেখানোর জন্য, আগামী ক্লাসে আমি চেষ্টা করব এইটুকু একটু তোমাদের সামনে ভিজুয়ালাইজ করার জন্য, সামনের ক্লাসে যে কি কি দেখাতে চাচ্ছিলাম আসলে। তো এখানে এরকম একটা ছবি, ঠিক এমন, এর উপরে একটা ব্লক আছে, যেই ব্লকটা আসলে যাতায়াত করছে, আমরা দেখতে পাচ্ছি এখানে স্প্রিং আছে, স্প্রিং এর সাহায্যে সেই ব্লকটা যাতায়াত করছে। আমরা একটা অ্যানিমেটেড পিকচার রাখছিলাম এখানে, সে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। তার মানে কি, একটা বল দেয়া হচ্ছে, বল দিয়ে টানা হচ্ছে, তখন সেদিকে আসছে, যখন আমরা ছেড়ে দিচ্ছি তখন আবার চলে যাচ্ছে। তার মানে স্প্রিং কি করে? স্প্রিং বলের বিপরীতে কাজ করে। তো এই ক্ষেত্রে একটি সূত্র হলো যে, মনে করো এখান থেকে আমরা F বল দিলাম, এটার উপরে টানলাম, এটা সরণ হলো মনে করো x পরিমাণ যদি সরণ হয়, তাহলে সেই ক্ষেত্রে কাজটা হবে w ইকুয়াল fx। আমরা জানি সেই ক্ষেত্রে আমাদের কাজটা হলো fx, কিন্তু এটা মাইনাস fx। তার মানে এই বলটা সরণের সমানুপাতিক। তার মানে তখন আমরা এটাকে এমন করে লিখব যে f সমানুপাতিক x, কেমন? মাইনাস, কারণ বিপরীত দিকে বল দেয়।
তাহলে খেয়াল করো যে f সমান -kx, এই k কে আমরা ধ্রুবক বলছি, ওই স্প্রিং ধ্রুবক, অর্থাৎ স্প্রিংটা কেমন তার উপরে ভিত্তি করে আমরা k এর মান আলাদা আলাদা হবে। তাহলে খেয়াল করো যে স্প্রিং সম্প্রসারণে আমরা কৃত কাজ করতে চাই। একটু আগে আমরা দেখলাম কাজ সমান বল গুণন সরণ। তো এইরকম যে আমরা যেটুকু বল দিচ্ছি f পরিমাণ, তাতে কাজ সরণ যদি ক্ষুদ্র পরিমাণ হয়, মনে করো dx পরিমাণ সরণ হলো, তাই এটা কিন্তু মনে রাখো যে f ইকুয়াল -kx, তাহলে আমাদের কাজটা হবে dw ইকুয়াল f dx, অর্থাৎ dx পরিমাণ সরণ হলো এবং যে বল তা দিলাম আমরা এটা f পরিমাণ, পরিবর্তনশীল বল মনে করো। সেই ক্ষেত্রে f সমান আমরা জানি ma, তার সাথে থাকলো dx, তাই না? তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা এটা একটা মান বের করতে পারবো। কিভাবে মান বের করতে পারবো? f সমান যদি আমরা ma না দিই, ma দিলে আবার হিসাবটা অন্যদিকে চলে যাচ্ছে, তো মনে করো আমরা একটু ইজি করে ফেলি এটাকে। f সমান কি ছিল আমাদের? kx ছিল না, আমরা kx টাই রাখি। তো f সমান kx, মাইনাসটা আমরা দিলাম না কারণ বুঝাচ্ছি যে বলের বিপরীতে কাজ। তাহলে এখন এই কাজটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা বড় হিসাব পাবো। তাহলে আমরা ইন্টিগ্রেশন করি, এটিকে ইন্টিগ্রেশন করলে dw, তোমরা ইন্টিগ্রেশনে জানো যে লিমিট দিতে হয়, সীমা দিতে হয়, উপরের সীমা মাইনাস নিচের সীমা হয় লিমিটের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে এদিকেও আমাদের ইন্টিগ্রেশন দিতে হবে, কেটা কনস্ট্যান্ট বাইরে পাঠিয়ে দিলাম dx, তাহলে এদিকে হলো x, এখানে দিলাম 0, অর্থাৎ প্রথমে 0 অবস্থানে ছিল, তারপরে সরণ x পরিমাণ হয়েছে। তাহলে খেয়াল করো যে সূত্র কি? সূত্র হলো x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1, এটা তো আমরা জানি, এর সাথে k ছিল। তাহলে আমরা এখানে চলে আসলাম w - 0, উপরের সীমা মাইনাস নিচের সীমা, তার মানে w ইকুয়াল কি হচ্ছে, 2টাকে আমরা সামনে নিয়ে আসি, 1/2 সামনে নিয়ে আসলাম ইনটু k, তার সাথে ছিল কি x স্কয়ার, অনলি x স্কয়ার, আমাদের লিমিট ছিল x, এখানে ছিল 0, আমাদের লিমিটটা ছিল x স্কয়ার। আমি আরেকটু ভেঙে করার চেষ্টা করছি। এই জায়গায় কি হবে দেখো, w ইকুয়াল হাফ k x, x এর জায়গায় x এর স্কয়ার মাইনাস 0 এর স্কয়ার, উপরের সীমা মাইনাস নিচের সীমা, এখানে উপরের লিমিট, এই জায়গায় মাইনাস নিচের লিমিট, তাহলে এখানে কি হলো হাফ k x স্কয়ার। তার মানে এই পরিমাণ কাজ আমাদের করতে হলো। এখন তোমরা কারা আমাদের সাথে আসো আমি একটু দেখে আসি। হ্যাঁ, গুড, অনেকেই লিখছে হাফ k x স্কয়ার, ফাইন, অসংখ্য ধন্যবাদ তোমাদের, তোমরা লিখেছো হাফ k x স্কয়ার। আচ্ছা, গুড। তাহলে এখন আমরা দেখতে চাই, কি দেখতে চাই, আমরা একটু ঘুরে আসি আমাদের পাওয়ার পয়েন্টটা থেকে। আচ্ছা, আমরা কাজের সাথে তো কাজ তো দেখলামই, এখন আমরা দেখতে চাচ্ছি শক্তি। শক্তিটা কি? এরকম বলে না আমার শক্তি নাই। খেয়াল করো তো যে আমরা যখন সিঁড়ি বেয়ে বেয়ে উঠি, তুমি ধরো 10 তলা বিল্ডিং এর সিঁড়ি বেয়ে বিল্ডিং এ উঠতে চাচ্ছ, 5 তলা ওঠার পরে তোমার পা আর উঠতে চাইবে না, খেয়াল করেছো? কিন্তু সিঁড়ি দিয়ে যখন তুমি নামো তখন খুব ইজিলি, একেবারে জার্কিং করতে করতে আমরা নামি। আবার প্লেন রাস্তায় যখন আমরা দৌড়াই তখন একরকম, আবার উঁচুতে যখন দৌড়ায় উঠতে চাই তখন আবার প্রেশারটা পড়ে আরেক ধরনের। তার মানে অনেক সময় আমরা ক্লান্ত হয়ে যাই, তাই না? তাহলে আমরা এটাকে কি বলতে পারবো? তার মানে যখন ক্লান্ত হয়ে যাচ্ছি, কাজ করতে পারছি না, তখন আমরা বলছি যে আসলে শক্তি নাই। শক্তি নাই মানে কি? কাজ করার সামর্থ্য নাই। খেয়াল করো, যিনি রোগী মানুষ, খুবই অসুস্থ, উনি উঠে বসতেও পারেন না, তার মানে কি উঠে বসতে গেলেও কিন্তু শক্তির দরকার হয়। শুধু তাই না, আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, আমাদের হার্ট অনবরত যে রক্তকে ছাঁকুনি দিচ্ছে, পাম্প করছে, এর জন্যও কিন্তু শক্তি দরকার হয়। তার মানে উঠে বসতে গেলেও শক্তি দরকার, শুয়ে থাকতে গেলেও শক্তি দরকার। আবার যখন আমরা বেশি খাবার খাই তখন কি আমরা অনেক বেশি শক্তি পাই,
তার মানে কি আসলে সবকিছু কাজ করার সামর্থ্যকে আমরা বলছি শক্তি। তো শক্তির একক জুল, তোমরা এটা জানো। তো এখানে আমাদের একটি ছোট্ট রাশি আমাদের জানতে হবে, যেটি আমাদের অবজেক্টিভে আমাদের খুব ঝামেলার মধ্যে ফেলে। সেটি হলো 1 কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা সমান কত জুল, জুলে প্রকাশ করব আমরা। তাহলে কিলো, 1 কিলোমিটার মানে 1000 মিটার, 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, আমরা জানি এটা 1000, 1 কিলো মানে, তার সাথে ওয়াট ঘন্টা। তো ওয়াট মানে কি? ক্ষমতা। আমরা কিন্তু একটু জানি না, মনে করো ভুলে গেছি, সেই জায়গা থেকে আমরা ফাইন্ড আউট করে নিয়ে আসার চেষ্টা করছি। P সমান W/T, কাজ করার হার হলো ক্ষমতা। যদিও আজকে আমরা ক্ষমতায় যাব না, আগামী দিন যাব। তাহলে ওয়াট কার একক? ক্ষমতার একক। তাহলে খেয়াল করো, কাজের একক হলো জুল, জুল। সময়ের একক সেকেন্ড, তার মানে আসলে এই এককটা মানে হলো জুল পার সেকেন্ড। আমরা লিখে দিলাম 1000 জুল পার সেকেন্ড। ঘন্টা আছে, আমাদের এসআই এককে নিয়ে আসতে হবে। 1 ঘন্টা 1 আওয়ার ইকুয়াল কত সেকেন্ড? তাহলে এটা সমান 3600 সেকেন্ড। খেয়াল করো, একটা পার সেকেন্ড একটা সেকেন্ড, মানে এটা মানে 1/s, 1/s ইনটু s, এটা তো কাটা যাবে, s ইনটু 1/s, এটা তো কাটা যাবে। তাহলে থাকলো কত? 3.6 দিলাম, সেকেন্ড সেকেন্ড চলে গেল, থাকে শুধু জুল। তাহলে আমি একটা শূন্য কম করে ফেললাম 36 কে, 1 2 3 4 5 6, একটা কম করে ফেলেছি, এত জুল। কি আমরা এটা বের করতে পারবো? 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল। কি এটুকু আমরা বুঝতে পারলাম? ওকে, এখন আমরা দেখতে চাচ্ছি গতি শক্তি, দেখতে চাই যে গতি শক্তি কি। তো তোমরা যারা বুঝতে পারছো তারা একটু কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পারছো, আর যারা বুঝতে পারোনি তারাও কমেন্ট করো যে তুমি বুঝতে পারোনি। তাহলে কাদের কি অবস্থা আমি একটু ঘুরে আসি। হ্যাঁ, গুড, অনেকে লিখছে। হ্যাঁ, সজীব মজুমদার বলছে আপনি কি প্রশ্নের উত্তর দিবেন না স্যার? কোন প্রশ্নটা সজীব? ক্ষমতা এর সংজ্ঞা কি? ও আচ্ছা, ক্ষমতার সংজ্ঞা জানতে চাইছে। আমি তো ক্ষমতার সঙ্গে আলোচনা করলাম, কাজ করার হার ক্ষমতা, W/T, একটু আগে যে কাজ করার হার হলো ক্ষমতা। ঠিক আছে সজীব মজুমদার? আচ্ছা, তো আমরা এখন গতি শক্তি নিয়ে একটু আর কথা বলতে চাই। গতি শক্তি আমাদের ফিজিক্সে খুব ইম্পর্টেন্ট একটি টপিক। আমরা যারা পদার্থবিজ্ঞানের ছাত্র তারা গতি শক্তিকে একটু ভয় পাই বললেই চলে। কেন ভয় পাই? দেখো, রাস্তায় যে দুর্ঘটনাগুলো ঘটে থাকে এগুলো গতি শক্তির কারণে। খেয়াল করো যে একটা ট্রাক রাস্তায় দাঁড়ায় আছে, রাস্তার পাশে ট্রাকটি দাঁড়ায় আছে, স্থির অবস্থায় আছে। এই ট্রাকের সামনে তুমি গিয়ে নাচানাচি করছো, তাহলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কিন্তু খেয়াল করো, একটা গতিশীল ট্রাক, সে ট্রাক ইট বা রড বা বালি বোঝাই করে যখন আসে, তখন আমি না, সেই ট্রাক যদি একটা গাছের সাথে বাঁধে পুরো গাছকে উপড়ে ফেলতে পারে। কেন? এটা ভরবেগের কারণে। তার মানে তার যে পরিমাণ ভর আর যে পরিমাণ বেগ, আমরা ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক দেখব, খুব ক্রিটিক্যাল এই জায়গাটা। তো যেটা বলছিলাম যে গতিশক্তি কিরকম, তাহলে খেয়াল করো, তার মানে গতিশক্তি দিয়েও কিন্তু কি হয়? কাজ হয়। তাহলে গতিশক্তি দিয়ে কাজ, তাহলে আমরা ধরে নিই যে m ভরের একটা বস্তু, তার একটা বেগ আছে, তাহলে গতিশক্তি কেমন হবে? তাহলে গতিশক্তি হলো কাইনেটিক এনার্জি সমান কৃত কাজ সমান কাজ, যে কাজটি করা হলো। কাজ সমান আমরা জানি বল গুণন সরণ, বল গুণন সরণ। ঠিক আছে? তো এখন যদি এই সরণটা ক্ষুদ্র পরিমাণ হয়, মনে করো dx পরিমাণ সরণ হয়েছে, x না হয়ে, তো dx পরিমাণ সরণ হয়েছে, তাহলে আমাদের এই কাজ বের করতে গেলে কি করতে হবে? তাহলে কাজ dw ইকুয়াল f dx। f সমান আমরা জানি ma, তার সাথে থাকলো dx। a মানে হলো ত্বরণ, ত্বরণ মানে কি? বেগ পরিবর্তনের হার। তাহলে আমরা একটু খেয়াল করি, বেগ পরিবর্তনের হার dv dt, বেগ পরিবর্তনের হার
অর্থাৎ বেগকে যদি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করা হয়, ডিফারেন্সিয়েশন করা হয়, সেক্ষেত্রে সেটা ত্বরণ হয়। এটা আমরা জানি, তাই না? এখন খেয়াল করো, এই জায়গায় আমরা এইটুকু অর্থাৎ dx dt সরণের হার বা সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হচ্ছে। সরণকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? বেগ পাওয়া যাবে। তো এইটুকু সমান হলো বেগের হার, সরণের হার বেগ লিখলাম, তার সাথে থাকলো dv। এই জায়গাটা তোমরা বুঝলা কিনা একটু বলো তো আমাকে। এই জায়গাটুকু বোঝা গেল কিনা? ত্বরণ মানে হলো বেগের হার, আর dx dt এইটুকু সমান আমরা লিখছি v, আর dv টুকু থেকে গেল। এখন আমরা এই হিসাবকে একটু বড় হিসাবে রূপান্তর করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। আমরা জানি যে সামষ্টিক কাজ যখন করতে হয়, ছোট ছোট কাজগুলোকে একসাথে করে ফেলতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়, ইন্টিগ্রেশনের লিমিট দিতে হয়। তাহলে 0 টু v, তাহলে v রিলেটেড রাশি না, সেগুলোকে বাইরে বের করে দিচ্ছি, m কে বাইরে বের করে দিলাম, থাকলো v 0 টু v dv। তাহলে সূত্র কি? x টু দি পাওয়ার n, x পাওয়ার n মাইনাস 1, তাই না? তাহলে v এর পাওয়ার কিছু নাই, মানে 1 আছে। তো ভেঙে ভেঙে যদি আমরা করি তাহলে কি হবে? 1 ইনটু v ইনটু 1 মাইনাস 1, তার মানে কি? v স্কয়ার বাই 2। তাহলে এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, তাহলে এটি হলো v স্কয়ার বাই 2, এই রাশিটুকু। তার আগে m আছে, তার আগে আমাদের লিমিটের মানটা বসাতে হবে। তাহলে m বাই 2 কে সামনে রাখলাম, আমাদের থাকলো শুধু v স্কয়ার। আমি একেবারে ভেঙে ভেঙে করাচ্ছি, তোমরা দেখো, যে কোনো প্রশ্ন থাকলে তোমরা বলবা। এটুকু আমরা আরো ভেঙে করি, হাফ m, তাহলে এখানে উপরের সীমা তার স্কয়ার মাইনাস নিচের সীমা তার স্কয়ার, v স্কয়ার মাইনাস 0 স্কয়ার। তাহলে এটি হলো হাফ m v স্কয়ার। তার মানে গতিশক্তি রাশিমান আমরা জানি, ওইটা আসলে ক্যালকুলাস পদ্ধতিতে আমরা দেখলাম। 19 থেকে তো আমরা জানতাম হাফ m v স্কয়ার, সেটাকে আমরা দেখলাম কিভাবে? ক্যালকুলাস পদ্ধতিতে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাস্তায় যে প্রবলেমটি হয় খেয়াল করো, সেটি কোন প্রবলেম? যে একজন গাড়ি চালক, ট্রাক যিনি চালাচ্ছেন, বাস যিনি চালাচ্ছেন, উনি খেয়াল করো, বেগ যখন দ্বিগুণ করে ফেলেন, তখন গতিশক্তি, এটা তো কাজের রাশিমালা, w-0 কাজের রাশিমালা, w মানে গতিশক্তি। তার মানে যখন এখানে দ্বিগুণ হবে 2v কে স্কয়ার করলে কত হবে? 4v স্কয়ার। তার মানে তার গতিশক্তি 4 গুণ হয়ে যায়। তার মানে অ্যাক্সিডেন্টগুলো এই কারণেই হয়, যখন যে বেগ যদি 3 গুণ করা হয়, তার গতিশক্তি বেড়ে যায় 9 গুণ। ওই গাড়িকে থামাতে গেলে বল প্রয়োগ করতে হবে 9 গুণ। কি এই জায়গাটা কি আমরা বুঝতে পারলাম? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুবই ইম্পর্টেন্ট আরেকটি ছোট্ট বিষয় দেখতে চাই, সেটি হলো গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। খুব স্টিকি এই কাজটি। তো যারা যারা বুঝলে তারা একটু আমাকে কমেন্টে জানাও, আর যে বুঝতে পারোনি সেও কমেন্টে জানাও। আজকে আমরা গাণিতিক সমস্যার মধ্যে যাচ্ছি না, আগামী ক্লাসটা আমরা রাখবো গাণিতিক সমস্যা নির্ভর এবং কর্মদক্ষতা, ক্ষমতা, এগুলো আগামী ক্লাসে। আমরা আরো 2 দিন চেষ্টা করবো এই ক্লাসটায় থাকার জন্য। আজকে কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়ের প্রথম ক্লাস। আচ্ছা, সাফিয়া আলম সিথি, সে কি বলছে? হ্যাঁ, সে বলছে যে ভেরি ভেরি নাইস স্যার, আপু তোমরা এগিয়ে যাও স্যার, পেছনে শোনা যায়, মানে কি? আচ্ছা স্যার, স্প্রিং নিয়ে আলোচনা করবেন প্লিজ, শান্ত বলছে। গুড, হ্যাঁ আলোচনা করা যায়। আচ্ছা, তারপরে আর কি বলছে? ওকে গুড, হ্যাঁ ঠিক আছে, সবাই বুঝছে এই পর্যন্ত আমি যতটুকু আলোচনা করলাম। আচ্ছা, এখন আমরা কি বিষয়ে আলোচনা করব? কত বেজে গেছে? 12:50 বেজে গেছে। আচ্ছা, আমরা ছোট্ট আরেকটি বিষয়টা দেখি, এটা দেখে আমরা শেষ করি, অনেক টাইম হলো। তো দেখো, খেয়াল করো, যে জায়গাটা আমি বলছিলাম, এখান থেকে তোমার প্রশ্ন কিন্তু হবেই পরীক্ষায়। তুমি খেয়াল করো কোনটা? গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। তো গতিশক্তি হলো কাইনেটিক এনার্জি, আর গতিশক্তি আমরা কত পেয়েছি? হাফ m v স্কয়ার। তো এখন এটাকে ভরবেগের সাথে সম্পর্ক করতে হবে। তাহলে আমরা কি করতে পারি দেখো, তাহলে একটা রাশি আমরা করে ফেলি, m v স্কয়ার বাই 2, m v স্কয়ার বাই 2। খুবই ইজি ব্যাপার, একটু খেয়াল করো, কিন্তু বিষয়টা ইম্পর্টেন্ট।
আমরা এমন লিখলাম m স্কয়ার v স্কয়ার, তার মানে উপরে একটা m আমরা নিলাম, আমদানি করলাম, নিচে 2 ছিল, নিচে একটা m পাঠিয়ে দিলাম, তাহলে কি হর আর লব কাটাকাটি হয়ে গেল, তো m থাকবে না। এখন mv মানে কিন্তু ভরবেগ, তাই না? এটা হলো p স্কয়ার বাই 2m। এটি হলো গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। ঠিক আছে? হ্যাঁ, আমাদের কিছু গাণিতিক প্রবলেম আমরা কথার মধ্যে সলভ করে ফেলেছি। সেটা কোনগুলো? যে যদি গাড়ির বেগ দ্বিগুণ করা হয় গতিশক্তি কত গুণ বাড়বে, গাড়ির বেগ 4 গুণ করা হলে গতিশক্তি কত গুণ বাড়বে, এগুলো কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেমের মধ্যে আছে। ভরবেগের সাথে আমরা এখন ভর দেওয়া আছে, ভর যদি বেগ বের করতে বলে, গতিশক্তি থাকে, তাহলে কিন্তু আমরা এই সমীকরণ দ্বারা আমরা এগুলো বের করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম তোমরা একটু কমেন্ট বক্সে দাও, কারা কারা পুরো ক্লাসটা করলে আমি সেটা একটু বুঝে নিতে চাই যে কারা কারা মনোযোগী ছিলে। একই সাথে তারা যারা 10 মিনিট আগে বা আধা ঘন্টা আগে যোগ দিয়েছে তারাও যেন আজকের ক্লাসের সাম আপটা পেয়ে যায়। তো তোমরা জাস্ট 30 সেকেন্ডে একটু কমেন্টে বলো যে আজকের পুরো ক্লাসে কি কি টপিক নিয়ে আলোচনা করা হলো পুরো ক্লাসে। হ্যাঁ, তোমরা বলো, আমি সেটা পড়ে পড়ে জানাবো যে কি কি বিষয় নিয়ে আলোচনা হলো। হ্যাঁ, তোমরা একটু কমেন্টে জানাও। হ্যাঁ, একজন জানতে চাচ্ছে নেক্সট ক্লাস কবে হবে। নেক্সট ক্লাসটা তোমরা কিশোর বাতায়ন পেজেই তোমরা পাবে। আমি আপাতত বুধবার আসার চেষ্টা করছি, আগামী শনিবারেও হয়তো আসতে পারি, দেখি কবে আসা যায়। আচ্ছা, গুড। আলোচনা করলাম, প্রথমে আলোচনা করেছি কাজ বলতে কি বোঝায়, কাজ কখন সর্বোচ্চ হবে, কখন সর্বনিম্ন হবে, কখন শূন্য হবে, অর্থাৎ এই কাজের শর্তগুলো কি কি, এবং ধনাত্মক কাজ হওয়ার শর্ত কি কি, আর ঋণাত্মক কাজ হওয়ার শর্ত কি কি। আমরা এমসিকিউ এর জন্য এই অংশগুলো, এই জায়গাগুলোকে আমরা অধিক গুরুত্ব আরোপ করেছি। আমরা আলোচনা করেছি স্প্রিং নিয়ে, যে স্প্রিং এ যে পরিমাণ বল দিচ্ছি এবং তার সরলতার সমানুপাতিক হবে, এফ সমান মাইনাস কে এক্স হবে। শান্ত, সাগর, হালদার, খেয়াল করো, তাহলে সরণ হলো বলের সমানুপাতিক, তাহলে এফ সমান মাইনাস কে এক্স। আমরা এই স্প্রিং কর্তৃক কৃত কাজ কতটুকু হবে সেটুকু আমরা পেয়েছি, যে কি পরিমাণ। এর বাইরে আমরা আলোচনা করেছি যে কিলোওয়াট ঘন্টা নিয়ে, 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল, সেটা আমরা আলোচনা করলাম। আমরা আলোচনা করেছি গতিশক্তি নিয়ে, গতিশক্তির বিভিন্ন ইভেন্ট নিয়ে আমরা আলোচনা করেছি, কেমন? তো ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে আমাদের পরবর্তী অংশ, বিশেষ করে কর্মদক্ষতা আর এর সাথে ক্ষমতা, এই রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমরা আমার সাথে থাকার জন্য তোমাদের প্রতি কৃতজ্ঞতা এবং অশেষ ধন্যবাদ তোমাদের জানাই। আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।